হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 19 নম্বর পাতা থেকে 25 নম্বর পাতা পর্যন্ত অঙ্ক করব। এর আগে যে সমস্ত পাতায় তোমাদের বইয়েতে অঙ্ক আছে সেগুলো অলরেডি ভিডিওতে আপলোড হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সেগুলোকে দেখে নিও। দেখো, তোমরা পাশের স্ক্রিনে বইটার ছবি দেখতে পাচ্ছ। যদি না বুঝতে পারো আরও ভালো হয়, পাশে তোমরা তোমাদের বইটা খুলে নাও এবং সঙ্গে একটা খাতা খুলে নাও। তো চলো আমরা আজকে 19 নম্বর পাতায় কি অঙ্ক আছে দেখো। এখানে ভগ্নাংশের একটা জিনিস করা আছে। এই ভগ্নাংশের ক্যালকুলেশানটা, এই অঙ্কটা আমরা কিন্তু করব। দেখো কি আছে, একখানা আয়তকার কাগজ আছে, সেটাতে বিভিন্ন ছক কেটেছে এবং ছকগুলোকে কালারিং করেছে এবং বিভিন্ন রকম নাম্বার দিয়েছে, 1 2 3 4 এইভাবে নাম্বার দিয়েছে। তাহলে কি বলেছে দেখো, আয়তকার কাগজের প্রতিটা ভাঁজে সংখ্যা লিখে দিলাম। বেশ ভালো কথা। বলছে আমি 1 2 15 আর 16 নম্বর ঘর যেটা আছে সেগুলোতে লাল রং দিলাম। আচ্ছা, 5 6 7 8 আর 14 নম্বর ঘরে সবুজ রং দিলাম, আর 9 10 13 নম্বর ঘরে হলুদ রং দিলাম, আর বাকিগুলো আমাদের রং দিলাম না বা সাদা রং রইল। তাহলে আমি লাল রং দিলাম কত অংশে? দেখো এটা আমি কি করে বার করব? এই যে লাল রং দিলাম কত অংশে, তাহলে দেখো লাল রং দিলাম কত অংশে। দেখো লাল রং টোটাল কতগুলো ঘরে দেওয়া হয়েছে সেটা আমাকে দেখতে হবে। দেখো 1 2 3 4টে ঘরে টোটাল আমার লাল রং দেওয়া হয়েছে। আর মোট ঘর কত? মোট ঘর হচ্ছে 16টা। মোট ঘর কত? 16টা, অর্থাৎ 4/16 অংশে। কত অংশে দিলাম আমি? 4/16 এত অংশে। তাহলে লাল রং দিলাম আমি 4/16 অংশে। আর সবুজ রং দিলাম কত অংশে? তাহলে এইভাবে লিখবো আমি, সবুজ রং দিলাম। দেখো সবুজ রং কটা ঘরে দিয়েছি? 1 2 3 4 5টা ঘরে। 5টা ঘরে কতগুলোর মধ্যে? না 16খানা ঘরের মধ্যে 5খানা ঘরে আমি দিয়েছি। তাহলে লিখবো আমি 5/16 অংশে। আচ্ছা, হলুদ রং দিলাম। দেখো হলুদ রং দিলাম, তাহলে লিখবো হলুদ রং দিলাম। হলুদ রং কটা ঘরে দিয়েছি? 3টে ঘরে। কতগুলো ঘরের মধ্যে? না 16টা ঘরের মধ্যে। তাহলে 3/16 এত অংশে। আচ্ছা, আর রং দিলাম না, রং দিলাম না বা সাদা রং বলতে পারো। রং দিলাম না কত অংশে? দেখো 4টে ঘরে আমি রং দিইনি। কতগুলোর মধ্যে? 16খানার মধ্যে 4খানা ঘরে আমি রং দিইনি। তাহলে 4/16 বা 4-এর 16 অংশে আমি রং দিলাম না। তাহলে আমি মোট রং দিলাম কত অংশে? তাহলে আমি মোট রং দিলাম, দেখো মোট আমি কি রং দিয়েছি? না লাল রং দিয়েছি, সবুজ রং দিয়েছি, আর কি রং দিয়েছি? হলুদ রং দিয়েছি। তাহলে লাল রং দিয়েছি কত অংশে? 4/16 অংশে। যোগ করব, সবুজ অংশ কত দিয়েছি? সবুজ রং 5/16 অংশে। আর আমাদের হলুদ রং দিয়েছি কত? 3/16 অংশে, এত অংশে। তাহলে এইটা হচ্ছে আমাদের মোট রং দেওয়ার অংশ। তাহলে এটাকে আমি যোগ করব। দেখো এর যোগের নিয়ম কি হয়? না এটাকে আমরা এরকম বড়োভাবে দাগ কেটে দেবো। দেখো এবার নিচে দেখো 3টে একই সংখ্যা আছে নিচে, মানে এগুলোকে হর বলা হয়। 16 16 16। তাহলে আমি নিচে কি লিখবো? 1/16 লিখে দেবো। আর উপরের নাম্বারগুলোকে আমি কি করব? 4 যোগ 5 যোগ 3 এইভাবে কিন্তু আমরা লিখব। এটাই কিন্তু আমাদের নিয়ম, এত অংশে। এবার উপরটা আমি যোগ করবো, এরকম দাগ কাটবো। নিচে আমার 16 যেমন আছে আমি লিখে দিলাম। দেখো কি হবে? 4 আর 5-এ 9 আর 3-এ 12। তাহলে 12/16 অংশে। দেখো তাহলে আমি কি করলাম? না মোট রং দিলাম আমি কত? 12/16 অংশে। আচ্ছা, এইবার আমাকে কি বলতে বলেছে? দেখো ড্যাশ রং বেশি দিলাম। আচ্ছা, কোন রং আমি বেশি দিলাম সেটা আমি কি করে বুঝবো? দেখো এই ভগ্নাংশগুলো থেকে আমি কি করে বুঝবো যে কোন রংটা আমি বেশি দিয়েছি? দেখো নিচটা যখন, মানে হরটা যখন সমান থাকবে, দেখো প্রত্যেকটার হর কিন্তু সমান আছে, আমি সেই জন্যই কেটে ছোট করিনি। এটাকে আর এটাকে কেটে ছোট করা যেত, তাই আমি করিনি। কী হবে? না নিচটা যখন সমান থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ভগ্নাংশের যখন হরগুলো সমান থাকবে, তখন কোন ভগ্নাংশটা লব কত বড় হবে সেটাই হবে, সেটা বড়
অংশ। তাহলে দেখো, তাহলে এদের মধ্যে এই তিনটের মধ্যে রং দেওয়া অংশের বলেছে, তাহলে একটা লাল রং, একটা সবুজ রং, একটা হলুদ রং। দেখো লাল রং কটা, 16টার মধ্যে 4টে, সবুজ রং 16টার মধ্যে 5টা, হলুদ রং 16টার মধ্যে 3টে। তাহলে বেশি রং আমি কিসে দিলাম? সবুজে। তাহলে আমি কি লিখব? সবুজ রং বেশি দিলাম। তাহলে অতএব দেখো কি লিখব? সবুজ রং বেশি দিলাম। এরপরে কি আছে? ড্যাশ রঙের অংশ গ্রেটার দেন ড্যাশ রঙের অংশ। দেখো কিভাবে লিখবো আমি? কোন রঙের অংশ কোন রঙের থেকে বড়? দেখো সবুজ রঙের অংশ আমি যদি বলি, সবুজ রঙের অংশ সবসময় বড় কার থেকে? সে হলুদের থেকেও বড়, লালের থেকেও বড়। তাহলে আমি যে কোনো একটা লিখতে পারি। আমি মনে করো লিখলাম হলুদ, হলুদ রঙের অংশ, রঙের অংশ। তাহলে অংশতে যদি আমি লিখি সবুজ রঙের অংশ কত আছে না 5/16 ইজ গ্রেটার দেন কত হবে না 3/16। তাহলে এইটা আছে আমাদের 19 নম্বর পাতায়, কিন্তু আমাদের এই অঙ্কটাই আছে। তাহলে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 20 নম্বর পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলোকে আমরা কিন্তু করব। কি বলেছে? 20 পাতার নিচের দিকের যে অঙ্কগুলো আছে বলছে প্রয়োজন মতো ফাঁকা স্থানে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাই। অর্থাৎ ফাঁকা স্থানে আমাকে এই চিহ্নটা অথবা এই চিহ্নটা বসাতে হবে। এটা হাঁ দিক যেদিক থাকবে সেদিকটা হবে বড়। তাহলে দেখো কয়েরটা কি আছে? যদি আমি কয়েরটা লিখি, কয়ের আছে 5/12, আরেকটা আছে 8/12। দেখো কোন ভগ্নাংশটা বড় আর কোন ভগ্নাংশটা ছোট আমি কি করে বুঝবো? যদি তাদের হরগুলো সমান হয়, হর মানে নিচেটা, যদি তাদের নিচেটা সমান হয় তাহলে আমি ওপরটা দেখব, অর্থাৎ লবগুলোকে দেখব। কি হয়? ভগ্নাংশকে আমরা এইভাবে লিখি, কি লব, উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় লব আর নিচের সংখ্যাটাকে বলা হয় আমাদের হর। তাহলে যদি হর সমান থাকে তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটাই বড়। তাহলে এই ক্ষেত্রে কি 5 আর 8-এর মধ্যে কে বড়? 8 বড়। তাহলে এখানে কি চিহ্ন হবে? এই চিহ্নটা হবে, অর্থাৎ 5/12 লেস দেন 8/12। দেখো ক্ষয়েরটা, তাহলে দেখো ক্ষয়েরটা হবে 7/15, আরেকটা আছে 4/15। তাহলে 7/15টা বড় হবে অবশ্যই। আচ্ছা গয়েরটা দেখো, গয়েরটা আছে 5/24 আর 1/24। তাহলে 5 বড় 1-এর থেকে, তাহলে এইদিকে চিহ্ন হবে। তারপর দেখো ঘয়েরটা, ঘয়েরটা কি আছে 9/20 আর আছে 11/20, 11/20। তাহলে 11 9-এর থেকে বড়, তাহলে এইদিকে সাইন হবে। ফর ওয়াটটা, ওয়াটটা বলছে 8/13 আর গ্রেটার দেন, এখানে গ্রেটার দেনটা দিয়ে দিয়েছে, এখানে বলেছে এইখানে তোমাকে একটা সংখ্যা বসাতে হবে। দেখো নিচেটা সমান আছে, 8 বড়, তাহলে 8-এর থেকে ছোট যে কোনো একটা সংখ্যা তুমি এখানে বসিয়ে দাও। মনে করো তুমি এখানে 3 লিখলে, তাহলে 3/13, যা খুশি তুমি নাম্বার বসাতে পারো। 3 হবে না, মানে 3 নাও চলে, 1 থেকে 7-এর মধ্যে যে কোনো সংখ্যা হবে, 1 2 3 4 5 6 7, তুমি যা খুশি বসাতে পারো। আমি 3 বসালাম। তারপর চয়েরটা, দেখো চয়েরটা কি আছে না 20/53 আর এটা বলছে লেস দেন ড্যাশ বাই 53। তাহলে 20-র থেকে বড় যে কোনো একটা নাম্বার, মনে করো তুমি লিখলে 27, 27/53, যা খুশি তুমি লিখতে পারো এটাতে। 6, 20-র থেকে বড় হতে হবে। দেখো ছয়েরটা, ছয়েরটা কি বলছে না ড্যাশ বাই 33 ইজ লেস দেন 5/33। তাহলে দেখো নিচেটা সমান, তাহলে 5-এর থেকে ছোট সংখ্যা, তাহলে মনে করো 2/33। আচ্ছা তারপরে বর্গীর জ, দেখো বর্গীর জটা বলছে 9/11 আর এখানে কত আছে 2/11, 2/11। দেখো নিচেটা সমান আছে, তাহলে 9 বড় 2-এর থেকে, তাহলে এইদিকে সাইন হবে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 21 নম্বর পাতার অঙ্কগুলোকে করব।
দেখো 21 নম্বর পাতায় কি আছে না ভগ্নাংশের যোগ আছে। এই ভগ্নাংশের যোগ আমরা কি করে করব সেটাকে আমরা দেখব। দেখো তার আগে একটা লেখা অঙ্কর মতো দেওয়া আছে, বলছে একজন কৃষক তার জমির 2/15 অংশ ধান 7/15 অংশ পাট লাগিয়েছেন। ধান ও পাটের জন্য তিনি মোট ড্যাশ ড্যাশ করে অংশ ব্যবহার করেছেন। দেওয়া আছে কি করে করব দেখো আমরা। দেখো একের দাগ দিয়ে কি বলছি না 2/15 আর কত বলছে না 7/15। দেখো এটা করার নিয়ম কি, আমি এখানে সমান চিহ্ন দেবো, এরকম লম্বা পার একটা দাগ কাটবো। দেখো নিচে হরগুলোতে যেহেতু সমান সংখ্যা আছে, একটা নিচে আমি 15 লিখে দেবো। ওপরে যেগুলো আছে এগুলোকে আমি যোগ চিহ্ন দিয়ে লিখে দেবো 2 + 7। 7 আর 2 কত হয় 9, তাহলে 9/15। এবার তুমি এটাকে এরকম রাখতেও পারো, আবার যদি কাটাকাটি হয় তাহলে কিন্তু তুমি কাটাকাটি করতেও পারো। 9/15টাকে কি লিখতে পারি আমি না 9/15। দেখো 3 দিয়ে কাটবে, 3 × 3 = 9, 3 × 5 = 15। 3 আর 5 কিন্তু আর কাটবে না, তাহলে আমি এটাকে 3/5 আকারেও লিখতে পারি, বা আমি শুধু এইখানে রেখেও ছেড়ে দিতে পারি যে 9/15 অংশ। তাহলে আমি কি লিখব যে অতএব তিনি ধান ও পাট লাগানোর জন্য 9/15 অংশ জমি ব্যবহার করেছেন। দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 2-এর দাগেরগুলো দেখব। দেখো 2-এর দাগেরগুলো কি আছে, 2-এর দাগেরগুলো যোগ আছে। তো আমরা কিভাবে করব দেখো। 2-এর দাগের ক আমরা অলরেডি দুটো অঙ্কতে দেখে নিলাম কিভাবে করব, তাও আবার দেখে নিই। 8/14 যোগ 2/14। তাহলে কি হবে, আমি এখানে সমান চিহ্ন দেবো। দেখো নিচে হরগুলো একই আছে, এখানে 14 লিখে দেবো, ওপরে 8 + 2 এরকম লিখে দেবো। তাহলে কত হবে না 14, 8 আর 2 কত হয় 10, তাহলে 10/14। এটা হয়ে গেল কয়েরটা। এবার ক্ষয়েরটা দেখো। ক্ষয়েরটা বলছি 5/7 যোগ 2/7 সমান 7 আমাদের লসাগু হলো। তাহলে কত হবে এখানে 5 আর 2 যোগ হবে, তাহলে কত হবে এখানে 7, 5 আর 2 কত হবে 7, তাহলে 7/7। এবার দেখো যদি কোনো ভগ্নাংশের ওপর নিচে একই আসে তাহলে আমি এটাকে 1 লিখে দিতে পারি। কত লিখে দিতে পারি 1 লিখে দিতে পারি। আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারলে। এবার দেখো গয়েরটা কি বলছে না 5/9 প্লাস 2/9। দেখো 9, 5 যোগ 2, তাহলে কি হবে 7/9। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো ঘয়েরটা দেখো। এবার ঘয়েরটা 6/15 যোগ 7/15। তাহলে কি হবে নিচে দাগ টেনে 15 লিখবো, ওপরে লিখবো 6 + 7। তাহলে 7 আর 6 যোগ করলে কত হয় 13, তাহলে 13/15 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 2-এর ওয়ার্ডটা দেখব। দেখো ওয়ার্ডটা কি বলেছে না 8/25 যোগ 2/25 যোগ 7/25। দেখো কিচ্ছু ভয় পাওয়ার নেই, 3টে আছে তো কি হয়েছে নিচে সব এক আছে, এরকম বড় দাগ টেনে 25, ওপরে যা আছে আমি যোগ করে লিখে দেবো 8 + 2 + 7। তাহলে কত হবে 8 আর 2 10 আর 7 17 না 17/25। ব্যাস হয়ে গেল। দেখো 2/9 যোগ 1/9 যোগ 4/9। তাহলে কত হবে 9 লসাগু হলো। তাহলে 2 + 1 + 4, তাহলে 2 আর 1 3, 3 আর 4 7, তাহলে 7/9 হচ্ছে এর উত্তর। দেখো এরপরে আমাদের 6-এরটা বলছে 8/17 যোগ 3/17। তাহলে কি হবে 17, তাহলে হবে 8 যোগ 3 11/17।
17। দেখো এরপরে আছে বর্গীর জ। দেখো বর্গীর জটা কী বলছে না 3/10 যোগ 4/10 যোগ 2/10। তাহলে দেখো কী হবে এটা না নিচে আমাদের কত বসবে, নিচে দেখো 10 আছে তাহলে সব 10 হবে, তাহলে এখানে হবে 3 + 4 + 2, তাহলে 6, 4 আর 2 6 আর 3 কত হয় 9, তাহলে 9/10 এটা হয়ে গেল এর অ্যান্সার। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 22 নম্বর পাতার অঙ্কগুলো করব। কি বলেছে না সাধারণ গুণিতক নির্ণয় করি। কিভাবে নির্ণয় করব, যে 3-এর গুণিতক ও 5-এর 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলো বার করতে হবে। দেখো কিভাবে হবে, দেখো 3-এর গুণিতক এটা আমাকে আগে বার করতে হবে। তাহলে কি হবে না 3-এর গুণিতক, 3-এর গুণিতক এর মানে কি, এর মানে হচ্ছে যে সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করা যায়, যে সংখ্যাগুলোকে কী দিয়ে ভাগ করা যায় 3 দিয়ে ভাগ করা যায়। এক কথায় বলতে গেলে 3-এর ঘরের নামতা। তাহলে কি হবে 3, 6, 9, 12, 15, 18, 21, 24 এইভাবে কিন্তু চলতে থাকবে। অর্থাৎ 3-এর গুণিতকের সংখ্যা যদি বলতে বলা হয় কতগুলো, 3-এর গুণিতকের সংখ্যা কিন্তু হবে আমাদের অসংখ্য। কতগুলো না আমাদের অসংখ্য। তেমনি এবার যদি বলা হয় যে 5-এর গুণিতক, তাহলে 5-এর গুণিতক কী হবে, 5-এর ঘরের নামটা 5 × 5, 5 × 2 = 10, 3 × 5 কত হবে 15, তারপরে কত হবে 4 × 5 হচ্ছে 20, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 × 7 = 35, এইভাবে 35, 5 × 7 = 35 এইভাবে কিন্তু 5-এরও চলতে থাকবে। অর্থাৎ 5-এর গুণিতকের সংখ্যাও কিন্তু আমাদের সমান। এবার আমাদের দেখতে হবে যে এদের সাধারণ গুণিতক মানে কি, অর্থাৎ 3 ও 5-এর সাধারণ গুণিতক। সাধারণ গুণিতক, সাধারণ গুণিতক মানে যেই সংখ্যাগুলোকে আমাকে খুঁজে বার করতে হবে যেগুলো 3 দ্বারাও বিভাজ্য, মানে 3 দ্বারাও ভাগ করা যায়, আবার 5 দ্বারাও তাদেরকে ভাগ করা যায়। এরকম সংখ্যা দেখো, দেখো কত আছে এখানে 15 আছে, দেখো এখানেও 15 আছে, তাহলে 15টা হলো। এরপরে দেখো এরপরে আসবে আমাদের, পরে যদি আমি লিখি 24, 24-এর পরে কত আসবে, 24-এর পরে 27 আসবে, 27-এর পরেই কিন্তু আবার 30 আসবে। দেখো 30 এখানেও আছে, 30 এখানেও আছে। অর্থাৎ এইরকমভাবে এর সাধারণ গুণিতকের সংখ্যাও কিন্তু অসংখ্য হবে। কি কি হবে না 15 হবে, 30 হবে, এইভাবে কিন্তু চলতে থাকবে। কিভাবে বুঝবো স্যার আরও কি কি নাম্বার হবে, দেখো সব থেকে ক্ষুদ্রতম সংখ্যাটাকে নেবে, এই যে 15-র ঘরের নামটা যেটা হবে সেটাই হয়ে যাবে। দেখো 15 × 15, 15 × 30, আচ্ছা 3 × 15 = 45, আচ্ছা 4 × 15 কত হবে 60, এইভাবে কিন্তু চলতে থাকবে। এইগুলো কিন্তু আমাদের কি 3 ও 5-এর সাধারণ গুণিতক। তাহলে 3 ও 5-এর সাধারণ গুণিতক কি, এদের সংখ্যা কত, এদের সংখ্যাও কিন্তু অসংখ্য। তাহলে সাধারণ গুণিতক কীভাবে বার করতে হবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। দেখো এবার তোমাকে যদি সমস্ত নাম্বার লিখতে বলে যে কতগুলো সাধারণ গুণিতক আছে বলো, তুমি কিন্তু বলে শেষ করতে পারবে না, তোমার জীবন শেষ হয়ে যাবে তবু তুমি বলে শেষ করতে পারবে না, কারণ এর নাম্বার হচ্ছে অসংখ্য। তাই দেখো 2-এর দাগের অঙ্ক থেকে তোমাকে কি বলেছে, 2-এর দাগের অঙ্কগুলো থেকে বলেছে দেখো 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক কি হবে। তাহলে দেখো 3-এর সাধারণ গুণিতকগুলো লিখি আমি, 3-এর গুণিতকগুলি শুধু 3-এর গুণিতক। 3-এর গুণিতকগুলো কি হবে না 3-এর নামটা হবে 3 × 1 = 3, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 4 = 12, 3 × 5 = 15, 3 × 6 = 18, আচ্ছা 3 × 7 = 21, 3 × 8 = 24, 3 × 9 = 27 আর 3 × 10 = 30। আরও হবে, আমি এইটুকুই লিখলাম। তাহলে 4 দেখো 4-এর গুণিতক যদি লিখি 4 × 1 = কত হবে 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20, 4 × 6 = 24, 4 × 7 = 28,
4 8 32, আর আমি লিখলাম না, আরও হবে, এখন হবে। তাহলে দুটো সাধারণ গুণিতক যদি আমাকে লিখতে বলে তাহলে আমি লিখব 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক। দেখো কে কে হবে, দেখো 12 এই নাম্বারটা এখানেও আছে আবার এখানেও আছে, তাহলে 12 একটা হবে। আর একটা কি, আর একটা দেখো 24, দেখো 24 3-এও আছে আবার 4-এও আছে, তাহলে আমরা দুটো কিন্তু পেয়ে গেলাম। তাহলে কি হবে 12 ও 24। তুমি অন্য সংখ্যাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা আমার তাড়াতাড়ি পেলাম তাই আমি লিখে দিলাম 12 ও কত 24। বেশ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা 3-এর অঙ্কটা করব। 3-এর অঙ্কটা কি বলেছে, বলছে 4 ও 6-এর দুটি সাধারণ গুণিতক কি কি হবে। তাহলে লিখব 4-এর গুণিতক, 4-এর গুণিতক কি হবে না, 4 1 4, 4 2 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, এইটুকুই আমি লিখলাম, আরও হবে, আরও হবে। আচ্ছা, আর কি বলেছে 6, তাহলে 6-এর গুণিতক কী কী হবে, 6 1 6, 6 2 12, 3 6 কত হয় 18, 4 6 কত হয় 24, 5 6 30, 6 6 36, এরকম করে চলতে থাকবে, এরও অসংখ্য। তাহলে 4 ও 6-এর সাধারণ গুণিতক কি কি হবে, দুটি গুণিতক, কটা না দুটো সাধারণ গুণিতক, দুটো বার করতে বলেছে। তাহলে কি কি হবে, দেখো দেখো 12 12ই মিলছে, দেখো এটা তো 12, আর তারপরে আবার সেই 24-এ গিয়ে মিলছে, 12 আর 24, এখানেও দুটো হচ্ছে। তাহলে কি লিখবো আমি 12 ও 24। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এবার আমরা 4-এর অঙ্কটা দেখব একই রকমভাবে। কি বলছে 10 ও 15 দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তাহলে 10 এর গুণিতক, 10-এর ঘরের নামতা কি কি হবে, 10 1 10, 10 2 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, এইভাবে কিন্তু চলতে থাকবে। আচ্ছা, এবার কার বলেছে 15, তাহলে 15-এর গুণিতক কত হবে, 15 1 15, 15 2 30, 3 15 45, 4 15 কত হবে 60, 5 15 75, এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে দুটি সাধারণ গুণিতক দেখো এর মধ্যে আমি পেয়ে যাচ্ছি কি কি, দেখো 30 আছে 10-এও এবং 15-তেও, আর তারপরে কে আছে, তারপরে দেখো 60 আছে 10-এ এবং 15-তেও। তাহলে লিখবো অতএব 10 ও 15-এর দুটি সাধারণ গুণিতক হলো কে কে হবে না 30 ও 60। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো 5-এর দাগেরটা কি বলেছে, 5-এর দাগেরটা বলেছে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক। দেখো তাহলে কি লিখবো না 8-এর গুণিতক, 8 1 8, 8 2 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64, 8 9 72, 8 10 80, এইভাবে চলতে থাকবে। আচ্ছা, এইভাবে আর কি বলেছে 8 আর 6, তাহলে 6-এর গুণিতক কি কি হবে না 6 1 6, 6 2 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, আচ্ছা 6 9 54, 6 10 60, এইভাবে কিন্তু চলতে থাকবে। তাহলে কি লিখবো যে 8 ও 6-এর দুটি সাধারণ গুণিতক হলো কে কে, দেখো এখানে 8 24, দেখো 24 8-এও আছে 6-এও আছে, তাহলে একটা কি হবে
24 ও আর একটা দেখো 48, 48 এখানেও আছে এখানেও আছে, তাহলে কত হবে 48। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 23 নম্বর পাতায় যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা দেখব। এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? আমরা গুণিতক দেখলাম। এবার আমরা শিখব গুণনীয়ক। গুণনীয়ক কী জিনিস সেটা দেখব। দেখো গুণনীয়ক মানে হচ্ছে কোনো একটা সংখ্যার গুণনীয়ক মানে যে সংখ্যাগুলো দিয়ে সেই সংখ্যাটাকে ভাগ করা যায়। গুণিতক মানে ছিল কোনো সংখ্যার গুণিতক যে সংখ্যাগুলোকে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়। আর গুণনীয়ক মানে হচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ করা যায় তাদেরকে বলা হয় গুণনীয়ক। দেখো বুঝতে যদি না পারো এবার আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। দেখো 23 পাতার নিচের দিকে যে চেষ্টা করি বলে লেখা আছে 1-এর দাগে, দেখো কি বলেছে না 8-এর গুণনীয়ক। তাহলে কি হবে 8-এর গুণনীয়ক মানে 8কে কোন কোন সংখ্যা দিয়ে আমাদের কি করতে হবে ভাগ করা যায় সেটা আমাদের দেখতে হবে। দেখো কি হবে 8-এর গুণনীয়ক, দেখো 1 দিয়ে তো 8কে ভাগ করাই যাবে, 2 দিয়ে ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যাবে, আর কি 8কে 8 দিয়েই ভাগ করা যাবে। অর্থাৎ 8-এর গুণনীয়ক হচ্ছে 1, 2, 4, 8। আশা করি তোমরা এবার বুঝতে পারছো যে এই যে সংখ্যাটা এর গুণনীয়ক মানে এই সংখ্যাটাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেখানে 1 এবং সেই সংখ্যাটা অলওয়েজ থাকবে, মাঝখানে দেখতে হবে আমাদের আর কি কি সংখ্যা আসে। দেখো 1-এর দাগের পর 2-এর দাগের বলছে 7-এর গুণনীয়ক। 7-এর দেখো মৌলিক সংখ্যার কিন্তু গুণনীয়ক 1 এবং সেই সংখ্যাটাই হয় 1, আর একটা কি 7 হবে। এর মাঝখানে কোনো সংখ্যা নেই যাকে তুমি যেটা দিয়ে তুমি 7কে ভাগ করতে পারবে। অর্থাৎ মৌলিক সংখ্যার ক্ষেত্রে কি হয়, মৌলিক সংখ্যার ক্ষেত্রে গুণনীয়ক কিন্তু 1 এবং সেই সংখ্যাটাই হয়, এটা তোমরা মাথায় রাখবে। 3-এরটা দেখো 9-এর গুণনীয়ক। তাহলে 9-এর গুণনীয়ক কী হবে না 1 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আর কি 9কে 9 দিয়ে ভাগ করা যায়। তাহলে 1, 3, 9। 4-এরটা কি বলছে? এবার বলছে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক। তাহলে আমাকে দেখতে হবে তাহলে 8-এর গুণনীয়ক ঠিক আগেরগুলোর মতো গুণনীয়ক কী কী দিয়ে ভাগ করা যায় 8কে না 1, 2, 4, 8। আর বলছে 6-এর, তাহলে 6-এর গুণনীয়ক কে হবে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আর 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক কি কি হবে? দেখো এর মধ্যে কমন কে আছে, দেখো 1 আছে আর 2 আছে, তাহলে 1 ও 2। 8 ও 6-এর সাধারণ গুণনীয়ক হবে 1 ও 2। এরপরে দেখো 5-এরটা কি বলছে? 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কি কি? তাহলে 5-এর গুণনীয়ক কি? দেখো 5 মৌলিক সংখ্যা, তাই 1 এবং 5 সেই সংখ্যাটাই যাবে। এবার বলছে 7-এর গুণনীয়ক, 7 ও মৌলিক সংখ্যা, তাহলে 1 এবং 7। তাহলে অতএব 5 ও 7-এর সাধারণ গুণনীয়ক কি? দেখো 1 কমন আছে কেবল, আর কিছু কমন নেই, তাহলে হবে 1। অর্থাৎ মৌলিক সংখ্যা যদি হয় পরস্পর মৌলিক সংখ্যা তাদের ক্ষেত্রে কি হবে সাধারণ গুণনীয়ক কিন্তু 1 হবে। আচ্ছা 6-এরটা কি হবে? দেখো 6 ও 9-এর, তাহলে কি হবে 6-এর গুণনীয়ক কি কি হবে? 1 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর 6 দিয়ে যাবে। আর কি বলেছে 9, তাহলে 9-এর গুণনীয়ক কি হবে? 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, আর 9 দিয়ে যাবে 9। তাহলে সাধারণ গুণনীয়ক, তাহলে লিখব 6 ও 9-এর সাধারণ গুণনীয়ক কে হবে? দেখো 1 হবে, আর কে আছে? আর দেখো 3 আছে, 1 ও 3। ব্যাস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 24 নম্বর পাতায় নিচের যে অঙ্কগুলো আছে যে নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। দেখো এখানে তুমি কি করে বুঝবে? এইমাত্র যে বললাম, মনে করো কোনো একটা সংখ্যা তার যদি উৎপাদক আমি ভাঙি, সেক্ষেত্রে দেখা গেল যে উৎপাদক এমন এলো যে 1 এলো, কোনো একটা সংখ্যা যার উৎপাদক গুণনীয়ক মানে উৎপাদক আর কি 1 এলো, আর সেই সংখ্যাটাই এলো মনে করো 7
7-এর ক্ষেত্রে কী হবে, উৎপাদক 1 এবং 7। যদি 1 এবং সেই সংখ্যাটাই আসে তাহলে এই টাইপের যে সংখ্যাগুলো আসবে, এই টাইপের সংখ্যাগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। কি হবে? মৌলিক সংখ্যা। এবার যদি মনে করো এমন একটা সংখ্যা যে 1 এবং 8 মনে করো ধরো, আর সেই সংখ্যা বাদেও এর আরও উৎপাদক আছে, মানে মনে করো 8কে 2 দিয়েও ভাগ করা যাবে, আবার 4 দিয়েও ভাগ করা যাবে, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা বাদেও আমি আরও কিন্তু সংখ্যা পেলাম, উৎপাদক পেলাম বা গুণনীয়ক পেলাম, তাহলে সেই সমস্ত সংখ্যাগুলোকে কি বলা হবে? আমার বলা হবে যৌগিক সংখ্যা। কি বলা হবে না? যৌগিক সংখ্যা। তাহলে এবার চলো দেখে নিই এইগুলো নিচে যে সংখ্যাগুলো দেওয়া আছে। দেখো 18কে অলরেডি ভেঙে দেওয়া আছে। এইরকমভাবে আমরা দেখব যে কোন সংখ্যাগুলো মৌলিক না যৌগিক। দেখো 6কে যদি আমি এইভাবে ভাঙি, যেভাবে তোমার ট্রি করে দেওয়া আছে, 6 আমি কি পাবো? প্রথমে 1 পাবো। আচ্ছা 6 আবার কি পাবো না 2 পাবো। 6কে আবার কি পাবো? 3 পাবো। দেখো আবার কি 6কে আমি 6 দিয়েও ভাগ করতে পারবো। দেখো তাহলে উৎপাদক কি হলো না 1, 2 আর 3। তাহলে কি হলো? দেখো তাহলে 6কে আমি কি বলতে পারি? যে 6কে আমি এটা একটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে 6 কি না 6 আমাদের হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক 6 হচ্ছে আমাদের যৌগিক। এরপরে কত আছে? দেখো 14কে দেখো কি হবে না 1 তো একটা হবেই। দেখো একটা কি হবে 7, একটা হবে 2, 7 2 14, 2 দিয়েও ভাগ করা যায়, 7 দিয়েও ভাগ করা যায়, আবার 14কে 14 দিয়েও ভাগ করা যায়। তাহলে এটাও কি হবে? এটাও হবে আমাদের যৌগিক। এটাও কি হবে আমাদের যৌগিক। এরপরে কত আছে? দেখো 20। দেখো 20 নাম্বারটাকে যদি আমি বলি, 1 তো 1 দিয়ে যায়, এছাড়া যদি আমি 2, দেখো 2 দেওয়া আছে, তাহলে এখানে যদি 2 করি আমি, 2 গুণ কী হবে এখানে 10। দেখো 10কে আমি যদি আবার ভাঙি, 10কে যদি ভাঙি কী পাবো আমি? দেখো 3টে তোমাদের ঘর দেওয়া আছে, তাহলে 10 কী হবে 5, 2 গুণে 10, আর 10কে 1 দিয়েও ভাগ করা যায়। দেখো তাহলে আমি কি পেলাম? দেখো 20রও কতগুলো আমি উৎপাদক পেলাম। তাহলে আমি কি লিখব? 20ও আমাদের কিন্তু যৌগিক। 20ও আমাদের যৌগিক সংখ্যা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 25 পাতার যে অঙ্কগুলো আছে সেগুলো দেখব। দেখো 24 পাতায় যে অঙ্কগুলো ছিল ওগুলি আবার 25 পাতায় আছে। যৌগিক না মৌলিক? তা দেখো 21কে কি হবে আমার না 3, 7-এ 21 আর 21কে 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 1 এবং 21 দিয়েও ভাগ করা যায়, ছাড়াও 3 আর 7 পেলাম, তাহলে 21কেও কি বলবো আমি? যৌগিক। আচ্ছা এরপরে কি আছে না 3। দেখো 3কে আমি কেবল 1 আর 3 পাবো, 3 1কে 3, তাছাড়া কিন্তু পাবো না। তাহলে এটা হবে আমাদের মৌলিক সংখ্যা। এটা হবে আমাদের মৌলিক সংখ্যা। এরপরে দেখো 11কে কি হবে? দেখো 11কেও কিন্তু আমি ভাঙতে পারবো না, অর্থাৎ 11 1কেই কিন্তু 11 হবে, আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 11 যায় না। তাহলে 11ও কি হবে না 11ও আমাদের মৌলিক। আচ্ছা তারপরে কত আছে? 10। দেখো 10কে যদি আমি ভাঙি কি হবে? 5, 2 গুণে 10 আর 1 থাকবে, 1 তো সব জায়গাতেই থাকবে। তাহলে এটা কি হবে? এটাও হবে আমাদের যৌগিক সংখ্যা। আচ্ছা এরপরে কি 17। দেখো 17কেও কি ভাঙতে পারবো আমি? কি 17কে কাউকে দিয়ে ভাগ করাতে পারবো? উত্তর হচ্ছে না। তাহলে 17 1কে 17 অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না, তাহলে 17 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা তারপরের যে অঙ্কগুলো আছে 2 3 4 5 6 এইগুলোকে আমরা দেখব। দেখো 2এরটা কি বলেছে? বলছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলোকে লিখি। দেখো 1 থেকে 50-এর মধ্যে যদি মৌলিক সংখ্যাগুলোকে লিখতে বলা হয় তাহলে কি হবে? আমি ডাইরেক্ট লিখছি। দেখো 2 3 5 7 8 9 10 11 13 17 19 20 21 22 23 24 25 26 27 28 29 29 30 31 31 32 33 34 35 36 37
38, 39, 40, 41, 43, 44, 45, 46, 47, 48, 49, 50 নেই। দেখো তাহলে আমাদের 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কিন্তু এইগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 3-এর দাগেরটা কী বলছে? বলছে 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলি লিখি। তাহলে যৌগিক সংখ্যাগুলো যদি আমি লিখি তাহলে কি লিখব? তাহলে আমরা লিখব 4, 6, 8, এগুলো বাদে যেগুলো আছে 9, 10, 11 হবে না, 12, 13 হবে না, 14, 15, 16, 17 হবে না, 18 হবে, 18, আচ্ছা এখানে আরেকটা হতো মিস হয়ে গেছে, যেটা হচ্ছে 19 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। 18, 19 হবে না, 19, 20, 21, 22, 23 হবে না, 24, 25, 26, 27, 28, 29 হবে না, 30, 31 হবে না, 32, 33, 34, 35, 36, 37 হবে না, 38, 39, 40, 41, 41, আচ্ছা 41ও হবে না, 42, আচ্ছা 41ও কিন্তু আমাদের হ্যাঁ 43-এর আগে আমাদের 41, এটাও কিন্তু আমাদের মৌলিক সংখ্যার মধ্যে পড়ছে। 42, 43 হবে না, 44, আচ্ছা 44-এর পর কি? 44-এর পর হচ্ছে 45, 46, 46, 47-এর পর 48, 49 আর 50। তাহলে এইগুলো হলো আমাদের 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো। দেখো এবার আমরা 4-এরটা কি বলেছে দেখব। দেখো 4-এরটা কি বলছে? 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিকটা যৌগিক তা লিখি। দেখো জোড় সংখ্যা তখন সেটা অবশ্যই যৌগিক হবে। তাহলে লিখব 2 ছাড়া সমস্ত জোড় সংখ্যা কিন্তু আমাদের যৌগিক সংখ্যা, কারণ সবই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে অবশ্যই। আচ্ছা এরপরে কি 5 কি বলছে? 5-এরটা না মৌলিক জোড় সংখ্যা লিখি। দেখো মৌলিক জোড় সংখ্যা কিন্তু একটাই আছে, সেটা হচ্ছে 2 হলো মৌলিক জোড় সংখ্যা। দেখো এই গেল আমাদের এই সংখ্যা তত্ত্ব নিয়ে মৌলিক যৌগিক নিয়ে আলোচনা। এইবার 6-এর দাগেরগুলো একটা ইন্টারেস্টিং জিনিস দিয়েছে, এটা তোমরা দেখেই বুঝতে পারছো, তবুও করে দিই। বলছে নিচের ঘনবস্তুগুলোর ছবি দেওয়া আছে, কোন তলটি সমতল আর কোন তলটি বক্রতল লিখি। দেখো প্রথমে কয়ের একটা বক্স দেওয়া আছে, বক্সে 1, 2, 3 করে 3টে তলকে দেখানো আছে। এবার 3টে তলই কিন্তু আমাদের সমতল, 1, 2, 3, এই 3টে তলই আমাদের সমতল। আমি এইভাবে লিখে দিচ্ছি। দেখো ক্ষয়েরটা কী আছে? এটা লুডোর ছক্কা। লুডোর ছক্কাতেও 1, 2, 3 নম্বর যে তলটা দেখানো আছে সেটাও কিন্তু সমতল, মানে সমানভাবে যেটা আছে। গয়েরটা দেখো একটা শঙ্কুর ছবি আছে। দেখো 1 নম্বর তলটা কিন্তু বক্রতল, ওটা কিন্তু যেটা আমাদের বার্থডের টুপি হিসেবে ব্যবহার করা হয়। আর 2 নম্বর তলটা কিন্তু এটা সমতল। 2 নম্বর তলটা কি? সমতল। আচ্ছা তারপরে দেখো ঘয়ের ছবিটা কি আছে? একটা কাপের 1 নম্বর তল যেটা রাউন্ডটা, সেটা কিন্তু আমাদের বক্রতল। আর 2 নম্বর যেটা চায়ের উপরটা, সেটা কিন্তু আমাদের সমতল। এরপরে কি আছে? দেখো ওয়ারটা কি আছে? ওয়ারটা একটা ফুটবল, তাহলে একটাই তল, একটাই কি? বক্রতল। এবার চয়েরটা দেখো একটা ওই বাটি বা কড়াই টাইপের কিছু, একটাই তল দেওয়া আছে, এটাও কিন্তু আমাদের
তল, মানে যে তলটা বাঁকা বেঁকে আছে। আর 6-এরটা দেখো একটা বোর্ডের ছবি, 6 দেখো বোর্ডটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের সমতল। তাহলে 1 নম্বর যে তল দেখানো আছে সেটা হচ্ছে সমতল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানেই আমাদের 25 নম্বর পাতা কিন্তু শেষ, এবং এখানেই আমাদের আজকের এই ভিডিওটাও কিন্তু শেষ। তোমরা দরকার হয় এটাকে স্ক্রিনশট নিয়ে নাও, অথবা তোমরা পজ করে লিখে নাও। আর এখানেই আজকে আমরা আমাদের ভিডিওটি শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। আর এর আগের ভিডিও অলরেডি আমাদের আপলোড হয়ে আছে, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। এবং এরপরে আমরা আরও এর পরবর্তী পৃষ্ঠার যে তোমাদের চ্যাপ্টারের যে পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা ভিডিও বানাবো। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।